এদিকে ফাঁসি হতে যাচ্ছে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। শেষ মুহূর্তে শেখ হাসিনার খেলা শুরু, কপাল খুলে গেল আওয়ামী লীগের। বাতিল হতে যাচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়। যে ফাঁসির দড়ি নিয়ে সারা দেশ উত্তাল, তা কি আইনের প্যাঁচে ফসকে গেল? হঠাৎ করেই এমন এক আইনি খেলা শুরু হয়েছে যা কেউ কল্পনাও করেনি। বিচারক গোলাম মর্তুজা মজুমদার কিংবা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তারা কি এখন বড় কোনো বিপদে পড়তে যাচ্ছেন? ফলে এই আইসিটি ট্রাইব্যুনালটা অবৈধ। এই রায় সমূহ বাতিল করা প্রয়োজন, কারণ এখানে লেনাদেনা হয়েছে। এই রায় বাতিল করুন। জুলাই দুর্নীতির হোতা আসিফ নজরুল, তাজুল গংদের বিচারের মুখোমুখি করুন। বিএনপি সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের ভাগ্য খুলে যাচ্ছে। আগামী 26শে মার্চ তারা প্রত্যাবর্তনের পরিকল্পনা আঁটছে। অপরদিকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে বিদেশে থাকা সকল নেতাকর্মীদেরকে দেশে ফেরত যাওয়ার জন্য। অপরদিকে ডক্টর মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির শক্তিশালী রাজনীতিবিদ, তিনি বলছেন যে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা বহুদলীয় রাজনীতি করতে বিশ্বাস করি। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে হুট করে এখন আমেরিকা পোল্টি খেয়েছে। শেখ হাসিনার ইস্যু নিয়ে এখন আর আমেরিকার মাথা ব্যথা নেই। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে এবং তুলে নেওয়ার পর আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। সেটা আমেরিকাও চেয়েছে এবং ভারতও চেয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা সারা বাংলাদেশে ঘটে চলেছে। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আসিফ নজরুলের পরিকল্পনায় শেখ হাসিনাকে দণ্ড দিতে যে ট্রাইব্যুনাল গড়া হয়েছিল, তাজুল ইসলাম চক্রের দুর্নীতির বিস্তারিত তথ্য প্রকাশের পর আজ তার ভয়ঙ্কর রূপ সম্পূর্ণভাবে মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। এই তথাকথিত বিচার প্রক্রিয়ায় পেশাদার আইনজীবীর তুলনায় সুবিধাবাদী এবং দুষ্ট চক্রের প্রভাবই ছিল অধিক। তারেক রহমানের সরকার ক্ষমতায় এসে মানুষকে স্বপ্ন দেখাচ্ছে আইনের শাসনের স্বপ্ন। আইনের শাসন যদি করতে হয় তাহলে আইসিটি বাতিল করে এবং আইসিটিতে দেওয়া রায়গুলো বাতিল করে তারপরই আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। রাজাকারদের আইনি প্রতিনিধি তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া থেকে শুরু করে সাইমুম রেজার মতো অদক্ষ ব্যক্তিদের নিয়ে যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছিল তা বিচারিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। তাজুল ইসলামের আইনগত দক্ষতার পরিধি নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ চিকিৎসা প্রদান করব না, মুক্তিও দেব না, এই ধরনের হাস্যকর তত্ত্বে সীমাবদ্ধ। ট্রাইব্যুনালের আদালত কক্ষে দাঁড়িয়ে যখন দাবি করা হয় গুলিতে চুলে আগুন লেগে যাওয়ায় গুলিকারীরা হো হো করে হাসছিল, তখন এই বিচার ব্যবস্থার গভীরতা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকে না। পাগলামি আর তামাশার মিশ্রণে তৈরি এই পূর্ব নির্ধারিত ব্যবস্থার মধ্য দিয়ে আমরা হেঁটে এসেছি এবং সেই ধ্বংসাবশেষ এখনো দুর্ভাগ্যজনকভাবে আমাদের বহন করতে হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় প্রদানের জন্য যে রাজসাক্ষীর নাটক মঞ্চস্থ করা হয়েছে, সেই নাটকেও আমরা অবগত হয়েছি যে কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। এই আর্থিক লেনদেন সম্পাদন করেছে রাজাকারদের আইনজীবী তাজুল ইসলাম। মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এক চরম লজ্জার বিষয়। জুলাই আগস্ট 2024-এর তথাকথিত গণ অভ্যুত্থানের মামলায় নাম অন্তর্ভুক্তির আতঙ্ক সৃষ্টি করে তারা আওয়ামী লীগের নেতা, কর্মী, পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং ব্যবসায়ীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এটি কোনো এককালীন ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত দুর্নীতির জালের অস্তিত্বের প্রমাণ, যা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একদম শেষ করে দিয়েছে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম প্রধানত আর্থিক লেনদেনের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই দুর্নীতির কর্মকাণ্ডে নগদ অর্থের লেনদেন, বিদেশে অর্থ পাচার এবং দেশীয় ব্যাংক হিসাবে প্রত্যক্ষ জমার মতো বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তাজুল ইসলামের 21 দিনের বিদেশ ভ্রমণের সময় প্রধান অংশের আর্থিক লেনদেন সম্পন্ন হয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি, যা প্রমাণ করে যে এই দুর্নীতি আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত ছিল। আরো উদ্বেগজনক বিষয় হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সহায়তা নিয়ে এই দুর্নীতিবাজ চক্র নির্ভীক হয়ে উঠেছিল। এটি প্রতিপন্ন করে যে আইসিটির দুর্নীতি শুধুমাত্র প্রসিকিউশন স্তরে সীমাবদ্ধ ছিল না, বরং উচ্চ পর্যায়ের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল এর পেছনে। এই পৃষ্ঠপোষকতার কারণেই এই চক্র এত স্পর্ধার সাথে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। অভিযোগকারীদের সরবরাহকৃত 3টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য এই দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ। মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ জাহিদ হাসান নয়নের নামে প্রতিষ্ঠিত এই হিসাবগুলিতে কোটি কোটি টাকা জমা রয়েছে। শুধুমাত্র এক ব্যক্তির কাছ থেকে মামলা থেকে নাম অপসারণের বিনিময়ে 25 লাখ টাকা গ্রহণের ঘটনা এই দুর্নীতির ব্যাপকতার একটি ক্ষুদ্র নমুনা মাত্র। আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের ফাঁসকৃত অডিও রেকর্ড থেকে। চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে প্রাক্তন এক সংসদ সদস্যকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ দাবির দর কষাকষির ভিডিও এই দুর্নীতির জীবন্ত সাক্ষ্য। অডিওতে কিস্তিতে অর্থ পরিষদের আলোচনা এবং বিএনপির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীকে দিয়ে সুপারিশ করানোর পরামর্শ এই দুর্নীতির রাজনৈতিক মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে।
এই অডিও রেকর্ডগুলি আইসিটির বিচার প্রক্রিয়ার রাজনৈতিক হস্তক্ষেপের প্রমাণ বহন করে। বিচারের নামে যখন রাজনৈতিক প্রভাব এবং অর্থের বিনিময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন ন্যায় বিচার অসম্ভব হয়ে পড়ে। সাইমুম রেজা তালুকদার এই অভিযোগ প্রত্যাখ্যান করলেও তার হঠাৎ পদত্যাগ এবং অডিওর বিষয়বস্তু তার জড়িত থাকার প্রমাণকে আরো দৃঢ় করেছে। তিনি নাকি ব্র্যাক ইউনিভার্সিটিতে আবার শিক্ষকতায় ফেরত যাবেন। তিনি তার শিক্ষার্থীদের শিক্ষা দেবেন নিশ্চয়ই যে কি করে ঘুষ গ্রহণ করতে হয় কিস্তিতে। আরো উদ্বেগজনক বিষয় হচ্ছে রাজসাক্ষী বানিয়ে ব্যবসার অভিযোগ। আশুলিয়ায় 6 জনকে হত্যা এবং পুড়িয়ে ফেলার মামলায় পুলিশ সাব ইন্সপেক্টর শেখ আফজালুল হককে রাজসাক্ষী বানানো, চানখারপুলে হত্যা মামলায় গুলিবর্ষণের নির্দেশদাতা পুলিশ অফিসারকে সাক্ষী বানানো এবং রামপুরা হত্যাকাণ্ডের মামলায় জড়িত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খানকে অভিযুক্ত না করার ঘটনা প্রমাণ করে যে আইসিটিতে বিচার কেনাবেচা হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে চানখারপুল সংঘর্ষে সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলাম যিনি গুলিবর্ষণের নির্দেশ প্রদান করেছিলেন এবং অধস্তনদের উৎসাহ দিয়েছিলেন সেই ব্যক্তিকে অভিযুক্ত না করে সাক্ষী বানানো হয়েছে। এমনকি প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ যখন এই পুলিশ অফিসারদের সাথে শারীরিক সংঘর্ষে লিপ্ত হতে চেয়েছিলেন তখনও তাকে সামান্য তিরস্কার করে অব্যাহতি দেওয়া হয়েছিল। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে আইসিটিতে কোনো বিচার কার্য হয়নি, এখানে বিচার কেনাবেচা হয়েছে। কেজিতে বিক্রি হয়েছে, মানে শের দরে বিক্রি হয়েছে, মনে বিক্রি হয়েছে না কুইন্টালে বিক্রি হয়েছে, সেটাই এখন বড় প্রশ্ন। যারা অর্থ প্রদান করতে সক্ষম হয়েছে তারা বিচার থেকে অব্যাহতি পেয়েছে, যারা অসমর্থ হয়েছে তারা শাস্তি ভোগ করছে। এই অবস্থায় জুলাই আগস্টের পতিত শহীদদের রক্তের সাথে নাকি বেইমানি প্রতারণা করা হচ্ছে এরকম অভিযোগ অনেকে বলছেন। ন্যায় বিচারের কথা তো আপনি বাদ দেন, তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের সমর্থকরা কিংবা সেই আন্দোলনের সহযোগীরা কি এখন প্রশ্ন তুলছেন না যে এমন স্পর্শকাতর একটি বিচারের অপেশাদারদের সম্পৃক্ততা কেন ছিল, কেন এরকম বিচার কেনাবেচা হলো? লুটতরাজ, দুর্নীতি এবং যে কোনো পন্থা একটি পূর্ব নির্ধারিত রায় নিশ্চিত করাই ছিল এই ট্রাইব্যুনালের উদ্দেশ্য। প্রচলিত বিচারিক পদ্ধতিতে যা অর্জন করা অসাধ্য তা হাসিল করতেই নির্বাচন করা হয়েছে এমন সব ব্যক্তিদের যারা আইন অথবা ন্যায় বিচারের প্রতি সামান্যতম দায়বদ্ধ নয়, বরং মিথ্যা প্রচারণা, জনবিভ্রান্ত সৃষ্টি এবং নিজেদের স্বার্থ হাসিল ছিল তাদের প্রধান উদ্দেশ্য। মানে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া ছিল তাদের প্রধান উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য সফল হয়ে গেছে। এই সমগ্র কূটকৌশলের নেপথ্য পরিকল্পনাকারী ছিল স্বয়ং আসিফ নজরুল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মন্তব্য এ বিষয়ে বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে এই অভিযোগ যদিও চমকপ্রদ কিন্তু সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত নয়, কারণ দুর্নীতি কিভাবে বাংলাদেশের আইনি পেশাকে গ্রাস করেছে এটি তার আরেকটি উদাহরণ। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার উপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে। যদিও তিনি আরো উল্লেখ করেছেন যে এই ধরনের দুর্নীতি গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিতকরণের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আইসিটি আইন সংশোধন করে এই ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিহিংসার রায় প্রদানের অনুমতি দেওয়া হয়েছে, ফলে এই আইসিটি ট্রাইব্যুনালটা অবৈধ। এই রায়সমূহ বাতিল করা প্রয়োজন, কারণ এখানে লেনাদেনা হয়েছে। জুলাই দুর্নীতির হোতা আসিফ নজরুল, তাজুল ইসলাম চক্রকে বিচারের সম্মুখীন করা আবশ্যক, কারণ তাদের কাছ থেকে বুঝতে হবে যে তারা কোন রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী, মিথ্যা ঘটনা তৈরি করেছিল। আইসিটির বর্তমান অবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটা চরম নোংরা এবং ভয়ঙ্কর বিপদ। অভিযুক্তদের পরিবার এবং আইনজীবীদের কাছে আরো অডিও রেকর্ড থাকার তথ্য প্রমাণ করে যে এই দুর্নীতির পরিসর আরো ব্যাপক। এই সমস্ত প্রমাণ প্রকাশিত হলে আইসিটির সমগ্র বিচার প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তখন কেবল ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক ব্যর্থতারও বিচার করতে হবে। বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের তদন্তের অঙ্গীকার ইতিবাচক, তার বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে, কারণ এই দুর্নীতির সাথে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে কিনা সেটা বড় প্রশ্ন। আইসিটিতে বিচার প্রকৃতপক্ষে কেজি দরে বিক্রি হয়েছে। এই অবস্থার অবসান ঘটানো এখন শুধু একটি আইনগত বিষয় নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং রাষ্ট্রীয় সম্মানের প্রশ্ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে রায় দিতে রাজসাক্ষী নাটক সাজানো হয়েছিল, সে নাটক থেকেও আমরা জেনেছি যে কোটি কোটি লেনদেনের তথ্য। এই লেনদেন করেছে রাজাকার উকিল তাজুল। আইসিটি আইন সংশোধন করে এই ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিহিংসার রায় দেওয়া হয়েছে। এই রায় বাতিল করুন। জুলাই দুর্নীতির হোতা আসিফ নজরুল, তাজুল গংদের বিচারের মুখোমুখি করুন। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আইসিটির এই কেজি দরে বিচার বিক্রি থেকে মুক্ত করুন। প্রিয় দর্শক, খুবই স্পর্শকাতর একটি সংবাদ নিঃসন্দেহে আপনাদের চোখে, অনেকের চোখে এর মধ্যে পড়েছে। সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের সময় যেসব পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে হত্যার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 42 জনের বিরুদ্ধে যে আবেদন করা হয়েছিল মামলার জন্য, সেটি আদালত খারিজ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই মামলাটি শুনানির আগেই খারিজ করে দিলেন? কেন মামলাটি গ্রহণ করা হলো না? তার মানে কি এখনও সেই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস সরকারের মতন এখনও বর্তমান সরকারের গ্রিন সিগন্যালে সব কিছু হচ্ছে? মামলা কেন গ্রহণ করা হলো না? জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই কারণে? পরিষ্কার করতে হবে তো। তার চেয়েও বড় কথা হচ্ছে,
এই যে মামলাটির আবেদন খারিজ করে দেওয়া হলো, এর মধ্য দিয়ে কি এটি প্রমাণ হয় না আসলে 5 আগস্ট অভ্যুত্থান কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে তার জন্য আসলে এই অভ্যুত্থানকারীরাই দায়ী? অহেতুক আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, আওয়ামী লীগের উপর সব ধরনের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি এই প্রশ্ন করি, আমরা কি কোনো ভুল কিছু বলবো? ভুল কিছু বলা হবে? বরং এই হত্যাকাণ্ডগুলোর বিচারের আগেই প্রমাণিত হয় যে আসলে আওয়ামী লীগ এইসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, বা আওয়ামী লীগ সরকারের সময় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, সেটি প্রমাণ হয় না? কেন মামলা গ্রহণ করা হবে না? দুর্বলতা কোথায়? খুবই স্পষ্ট, আমরা জানি দুর্বলতাগুলো কোথায়। আবেদনটি করেছিলেন যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন। আসামি করা হয়েছে সেখানে কাদেরকে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তো করা হয়েছেই, সাথে বর্তমান সংসদ সদস্য এনসিপির অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা, আরিফ সোহেল সহ মোট 42 জনকে। এদের মধ্যে হাসিব আল ইসলাম তিনি তো আত্মস্বীকৃত অপরাধী। তিনি নিজের মুখে স্বীকার করেছেন গণমাধ্যমের সামনে, টেলিভিশন টকশোতে, যে কীভাবে তারা বিটিভি ভবন কিংবা মেট্রো রেলে আগুন ধরিয়ে দিয়েছিল। এবং আত্মস্বীকৃত খুনি পুলিশ হত্যাকারী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন গণমাধ্যমের সামনে, সেটিও আমরা জানি। কিন্তু এই যে মামলার আবেদনটি একেবারে খারিজ করে দেওয়া হলো, এটি একটি নতুন ডাইমেনশন। আমরা বলতেই পারি তার মানে সব কিছু ষড়যন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, যা কিছু ঘটেছে সব দায় চাপিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের উপরে। অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্টকে ঘিরে যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, বিভিন্ন দিনে বিভিন্ন সময় মোট 44 জন পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করেছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা নিহত হয়েছেন। এই 44 জন, আমরা জানি এর চেয়ে বেশি, অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারপর ধরে নিলাম সরকারের বক্তব্য অনুযায়ী 44 জন, তার মধ্যে 12 জনই নিহত হয়েছিলেন যাত্রাবাড়ি থানা এলাকায়। মামলার আবেদনের অভিযোগে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে আন্দোলনের শেষ দিন 5 আগস্ট বিকেল 5:30টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানার সামনে অন্তত 7 থেকে 8টি গাড়ি পুড়িয়ে মালামাল লুট করে হামলা ও ভাঙচুর করে যাত্রাবাড়ি থানা নিজেদের নিয়ন্ত্রণে নেন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসিফ মাহমুদ এবং তার সহকারীদের সহযোগিতায় ওসি আবুল হোসেন সহ 12 জনকে কুপিয়ে হত্যা করা হয়। দিন, ক্ষণ, তারিখ, ঘটনাস্থল, ঘটনা বর্ণনা সব সুস্পষ্টভাবে রয়েছে। এবং পুলিশ সদস্য হত্যা কিংবা থানা লুট বা থানা পুড়িয়ে দেওয়া, এসবের আত্মস্বীকৃত খুনি একজন আমরা দেখলাম যে রংপুরের একজন বৈষম্যবিরোধী ছাত্র নেতার স্বীকারোক্তি থানায় বসে, এগুলো তো কোনোটা মিথ্যা নয়। এবং পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে এর মধ্যে সরকারের 2 জন মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রথমে আমরা শুনতে পেলাম নানানভাবে বিভিন্নভাবে খবর ছড়ালো যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে পুলিশ হত্যার বিচারও হবে, কেন হবে না। এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, অর্থাৎ পুলিশ হত্যার বিচার হবে। পরবর্তী তার কথা পরিপ্রেক্ষিতে আবার সালাউদ্দিন সাহেব বলেন যে আমি এমন কথা কোথায় বললাম। এবং এসব কথার পরিপ্রেক্ষিতে জামাত এবং এনসিপির পক্ষ থেকে তাদের যে অগ্নিমূর্তি ধারণ করার যে পরিস্থিতি সেটি আমরা দেখেছি। তারা কৈফিয়ত চাইছিল, জবাবদিহিতা চাইছিল, কেন পুলিশ হত্যার বিচার করা হবে। বাস্তবতা হচ্ছে কি ঘটেছে, আস্তে আস্তে সব কিছু স্পষ্ট হচ্ছে। আরও মজাদার স্টেটমেন্ট দিয়েছে একটি এনসিপির মুখপাত্র, এনসিপির আহ্বায়ক এবং বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলছেন মামলা কিংবা ভয় ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে, অর্থাৎ এনসিপির নেতৃত্বকে দমন করতে এই অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। গতানুগতিক বক্তব্য, খুব স্বাভাবিক কথা। তিনি বলছেন যে আমরা মনে করি এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদী বিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। তাদের বিরুদ্ধে কেউ ট্রু শব্দটি উচ্চারণ করলে সেটি হবে জুলাই চেতনার প্রতি আঘাত। তাদের বিরুদ্ধে কেউ সত্য কাহন উচ্চারণ করলে সেটি হবে জুলাই বিপ্লবের যে আদর্শ তার বিরোধিতা। আচ্ছা, এখানে বিপ্লব এলো থেকে সেই পুরনো প্রশ্ন আবারও করতে হয়, বিপ্লবের সংজ্ঞাটা আসলে কি? এটি তো স্রেফ ছিল একটি সরকার পতনের আন্দোলন। কোটা বিরোধী ফিরোধী এগুলো তো সব পুরনো কথা, বাজে কথা, এগুলো ছিল সব উপলক্ষ, আন্দোলনের প্লট নির্মাণ করার একটি বিষয়। নতুন করে কিছু বলার নেই, যেগুলোর মাধ্যমে আমরা নিজেরাও, আমি নিজেও প্রতারণার শিকার হয়েছিলাম।
বাস্তবতা এটি স্বীকার করতে কোনো সমস্যা নেই। ঠিক সাধারণ মানুষকে প্রতারিত করে তারা রাজপথে নামিয়েছিল এবং সেই আন্দোলন করতে গিয়ে যে পুলিশ সদস্যদের হত্যা করা হলো, শিশুদেরকে হত্যা করা হলো, নারকীয় তাণ্ডব ঘটানো হলো, তার কোনো বিচার হবে না? এটা তো হতে পারে না। এই জুলাই অভ্যুত্থানকারীরা যদি এতটাই বিপ্লবী হয়ে থাকে, এতটাই সত্যোচ্চারণকারী হয়ে থাকেন, তারা মামলা ফেস করুন, আদালতে মুখোমুখি দাঁড়ান, সমস্যা কী? এবং এই মানে বিকল্প তো আরও আছে যে দায়মুক্তি দেওয়া হয়েছে যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। আচ্ছা, মামলা তো হতে পারে, মামলা হওয়ার ক্ষেত্রে এই দায়মুক্তি আইনকে উপলক্ষ করেই তো তারা সেফ সাইডে থাকতে পারে, যে আন্দোলন করতে গিয়ে এই পুলিশ সদস্যরা ক্রস ফায়ারের শিকার হয়েছে, আমরা কেউ করিনি, যদি এটি প্রমাণ করতে পারে তাহলে তাদের কিছু হবে না, এবং সেক্ষেত্রে দায়মুক্তি আইন রয়েছে। আর যদি ইচ্ছাকৃতভাবে কোনো সরকারকে বিপদগ্রস্ত করতে, কাউকে ব্ল্যাকমেল করতে এ ধরনের অপরাধ ঘটানো হয়, সেগুলো কেন দায়মুক্তির পর্যায়ে পড়বে? শেখ হাসিনা ভারতে রয়েছেন, তার বিরুদ্ধে কথিত রায়টাই হয়েছে, দিনরাত 24 ঘন্টা বলা হচ্ছে যে পারলে তিনি আদালত ফেস করুন, পারলে তিনি মামলা ফেস করুন, দেশে ফিরে আসুন। আপনারা করুন না, সমস্যা কি? আপনারা দেশেই আছেন এবং আপনাদের অনুকূলেই সব ধরনের পরিবেশ রয়েছে, আপনারা ফেস করুন, সমস্যা কি? এইভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্যে থেকে কতদিন কোনো অপরাধী বহাল তবিয়াতে থাকতে পারে বা থাকতে পেরেছে কিনা কখনো, সেই প্রশ্ন অবশ্যই আমাদের। আমি আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে 12 ফেব্রুয়ারি পাতানো মামুবাগিয়া নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায়ও আসে, তবুও বিএনপি বড় ফাঁদে পড়তে যাচ্ছে। তখন আমাকে অনেকেই প্রশ্ন করেছিল, ভাই কিভাবে বড় ফাঁদে পড়তে যাচ্ছে? তখন আমি বলেছিলাম সময় হোক, আমি ব্যাখ্যা করব। আজকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে এসেছি। আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, এই বিএনপি সরকারকে দুইটা দেশকে তেলাইয়েই এই বাংলাদেশটা পরিচালনা করতে হবে, ভারত এবং আমেরিকা। ভারত এবং আমেরিকার স্বার্থ রক্ষা করে বিএনপি বাংলাদেশ পরিচালনা করতে হবে। ভারতের চোখে চোখ রেখো বিএনপি কথা বলতে পারবে না, এবং আমেরিকার চোখে চোখ রেখো কথা বলার কোনো উপায় নেই। তার প্রমাণ তো আমরা গতকাল একটা খবরে পেয়ে গিয়েছি যে রাশিয়া থেকে বিএনপি সরকার তেল কিনতে চাচ্ছে, সেটার জন্য আমেরিকার অনুমতি চাচ্ছে। কারণ রাশিয়ার সাথে আমেরিকার ভালো সম্পর্ক নাই, সেই কারণে রাশিয়া থেকে যদি তেল কিনে আমেরিকা মাইন করে, তার মানে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলা তো সম্ভবই না, বরং তেল মেরে আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হবে। আমেরিকা বাংলাদেশে যেটাই চাই সেটাই এই বিএনপি সরকারকে করতে হবে। এখন আসি ভারতের ব্যাপার। ভারতের সাথে কেন সম্পর্ক খুব ভালো রাখতে হবে, তেল মেরে চলতে হবে, চোখে চোখ রেখে কথা বলা সম্ভব না? তার মেইন রিজন হচ্ছে ভারত থেকে আমরা অনেক দ্রব্য আমদানি করি। সে সকল দ্রব্য যদি আমরা ভারত থেকে আমদানি না করি, সম্পর্ক খারাপ করে ফেলি, অন্য দেশ থেকে যদি আমদানি করতে যাই, তাহলে আমাদের 2 গুণ 3 গুণ খরচ বেশি হবে। আমাদের এখন বাংলাদেশের যে অর্থনীতি 2-3 গুণ টাকা বেশি দিয়ে বাইরের থেকে বিভিন্ন দ্রব্য ওই সকল দ্রব্য আমাদের বাংলাদেশে আমদানি করা সম্ভব না। আমরা দুর্ভিক্ষের কবলে পড়ে যাব। এখনো ভারত থেকে কম টাকা দিয়ে আমরা বিভিন্ন জিনিস আমদানি করার পর আমরা এখন দুর্ভিক্ষের কবল পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ হরমুজ প্রণালী বদ্ধ হয়ে যাওয়ার কারণে পৃথিবীর সকল দেশের মধ্যে ডিজেলের স্বল্পতা দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। সো বাংলাদেশও তার ব্যতিক্রম না। কিন্তু ভারতের সাথে এখন খুব ভালো সম্পর্ক করার চেষ্টা করছে বিএনপি সরকার, এবং ভারত যে সকল শর্ত দিচ্ছে সে সকল শর্ত মেনেই ভারতের কাছ থেকে বিভিন্ন দ্রব্য, বিভিন্ন দরকারি জিনিসপত্র বাংলাদেশে আমদানি করছে বিএনপি সরকার। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি, 1-2 দিন আগে ডিজেল আমদানি করেছে ভারত থেকে, সেম ওই শেখ হাসিনা করে যাওয়া পাইপলাইন দিয়েই। এতে আমরা সকলে অবগত আছে। আরো অনেক কিছুই ভারত থেকে আমদানি করা হবে বাংলাদেশে প্রয়োজনের জন্য, এবং কোরবানো হয়তো ভারত গরুও পাঠাতে পারে। তাই বোঝা যাচ্ছে বিএনপি এখন ভারতেরও স্বার্থ রক্ষা করতে হচ্ছে এবং আমেরিকারও স্বার্থ রক্ষা করতে হচ্ছে। শুধু স্বার্থ রক্ষা করে কিন্তু চুপ থাকতে পারবে না, তারা যেটা বলবে সে অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। কিন্তু সবচেয়ে বড় ফাটাবাসা চিপে পড়ে গিয়েছে আমেরিকা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে একেবারে পূর্ণ সমর্থন দিয়েছিল বিএনপি সরকারকে এবং ডক্টর সরকারকে দিয়েছিল, যাতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে না পারে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে হুট করে এখন আমেরিকা পোল্টি খেয়েছে। শেখ হাসিনার ইস্যু নিয়ে এখন আর আমেরিকার মাথা ব্যথা নেই, এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে নাকি আসবে না সেটা নিয়েও মাথা ব্যথা নেই। কারণ বিএনপি চেয়েছিল আমেরিকার সমর্থন নিয়ে আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা রাখতে, আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতি ফিরতে না পারে সে বিষয়ে যাতে আমেরিকা পূর্ণ সমর্থন দেয় বিএনপিকে, সেটা খুব ভালোভাবে আমেরিকার কাছে চেয়েছিল বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা সে বিষয়ে অনড় না থাকার কারণ হচ্ছে আমেরিকা ভারতের সাথে একটা বৈঠক করে, সেই বৈঠকের মধ্যে যে একটা ডিসিশন হয়, সেই ডিসিশনটা কি, যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে, এবং তুলে নেওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনতে হবে। সেটা আমেরিকাও চেয়েছে এবং ভারতও চেয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন, তাহলে আমেরিকা কি আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় আনতে চাচ্ছে ভারতের মতো? ভাই, আপনাদেরকে ক্লিয়ারলি অনেকবার বলেছি আমি ভিডিওতে, আমেরিকা এখন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতাতে বসাতে চাচ্ছে না, ভারতও বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগকে বসাতে চাচ্ছে না। ভারতও চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে সচলক। সেম জিনিসটাই কিন্তু আমেরিকা চাচ্ছে।
শেখ হাসিনা ইস্যুতে শেখ হাসিনা যে সকল মিথ্যা মামলা আছে সেগুলো তুলে নেওয়া হোক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সচল হোক এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক। কেন যাচ্ছে আমেরিকা একটা স্বার্থের কারণে যাচ্ছে। আমেরিকা চাচ্ছে বাংলাদেশে যদি অ্যান্টি বিএনপি রাজনৈতিক দল থাকে, মানে আওয়ামী লীগ থাকে, তাহলে বিএনপিকে আরো বেশি প্রেশার দিয়ে আমরা যে সকল স্বার্থ বাংলাদেশ হাসিল করতে চাচ্ছি সেগুলো হাসিল করা আরো সুবিধা হবে এবং আমাদের সাথে বাংলাদেশের সাথে যে সকল চুক্তি হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করবে এই বিএনপি সরকার। এখন বিরোধী পার্টি যদি কেউ না থাকে শক্ত, তাহলে তো ওই সরকার মনে করবে আমি সর্বসর্বা, আমার বিরোধী কেউ নাই, এবং অন্যান্য পরাশক্তি যদি ওই সরকারকে চাপ দেয়, সে সরকার চিন্তা করবে ওই সরকার চাপ দিলেও কি হবে, আমার রেজিম চেঞ্জ করা এত সোজা নাকি, কারণ আমাদের বিরোধী কোনো রাজনৈতিক দল নাই, আমার রেজিম চেঞ্জ করবে কে? সো এই সকল বিষয়ে চিন্তা করে কূটনীতিকভাবে একটা প্রতিপক্ষ রাখার জন্য আমেরিকা রাজি হয়েছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর জন্য। এটা হচ্ছে আমেরিকার চিন্তাধারা। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।